হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ কীরকম কোশ্চেন পেপার হবে। তো সেরকম একটা কোশ্চেন পেপার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হতে চলেছে, তো সেই কারণে তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এখানে যে সাজেশনটা তোমাদের করে দেওয়া হয়েছে প্রতিটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে। তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো। যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে, একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার করে 6টা করতে হবে, আমাদেরকে 6 নাম্বার থাকবে। ফার্স্ট কি বলছে, সকল প্রকার মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল ভূকম্পনীয় তরঙ্গটি হলো পি তরঙ্গ, এস তরঙ্গ না আই তরঙ্গ। তাহলে এটা হবে সকল প্রকার মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল ভূকম্পনীয় তরঙ্গটি হলো পি তরঙ্গ। নেক্সট বলছে, পৃথিবীর গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম না 5.5 গ্রাম না 11 গ্রাম প্রতি সেমি। এটা হবে 5.5 গ্রাম প্রতি সেমি। নেক্সট বলছে, জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলা না রূপান্তরিত শিলায়। তাহলে জীবাশ্ম দেখা যায় হচ্ছে এটা হবে পাললিক শিলায়। নেক্সট বলছে, বহিঃগুরুমণ্ডল অন্য যে নামে পরিচিত সেটি হলো সীমা, নিফোসীমা না ক্লোফেসীমা। তাহলে এটার উত্তর হবে বহিঃগুরুমণ্ডল অন্য যে নামে পরিচিত সেটি হলো ক্লোফেসীমা। নেক্সট বলছে, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি অবস্থিত জার্মানিতে, দক্ষিণ আফ্রিকায় না রাশিয়ায়। তাহলে এটার উত্তর পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি অবস্থিত হচ্ছে রাশিয়ায়। নেক্সট বলছে, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির, কুলাকাংরি না কেওক্রাডং। তাহলে এটা হবে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কেওক্রাডং। নেক্সট আসছি 2 নম্বরে, বলছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর করে 4টে করতে হবে, 4 নাম্বার। ফার্স্ট বলছে, জাপানের ফুজিয়ামা হলো একটি ড্যাশ আগ্নেয়গিরি। তাহলে এটা হবে জাপানের ফুজিয়ামা হলো একটি সুপ্ত আগ্নেয়গিরি। নেক্সট দেখো বলছে, মার্বেল রূপান্তরিত হয় ড্যাশ থেকে। এটা হবে মার্বেল রূপান্তরিত হয় চুনা পাথর থেকে। নেক্সট বলছে, গ্রিক শব্দ অ্যাস্থনোস্ফিয়ারের অর্থ ড্যাশ স্তর। তাহলে এটা উত্তর হবে গ্রিক শব্দ অ্যাস্থনোস্ফিয়ারের অর্থ হচ্ছে দুর্বল স্তর। নেক্সট বলেছে, ড্যাশ উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। এটা উত্তর হবে গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। এবার চলে আসছি আমরা 3-এর দাগে, বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 নাম্বার করে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, 4 নাম্বার থাকবে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে, তাহলে দেখো পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো দিয়ে লিখবে। 1 হচ্ছে একমাত্র পাললিক শিলাতেই জীবাশ্ম লক্ষ্য করা যায়। 2 হচ্ছে এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। 3 হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। 4 হচ্ছে ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা, বলছে সার্ক কি। উত্তর হবে সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক তৈরি করেছে। 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান এই 4টি দেশ সার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। বলেছে যে ক্যারেজ প্রথা কোন দেশে দেখা যায়? ক্যারেজ প্রথা কি? উত্তর হবে ক্যারেজ প্রথা পাকিস্তানে দেখা যায়। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের ওপর ভিত্তি করে পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত হয়েছে। মূলত সিন্ধু এবং তার উপনদীগুলিতে বাদ দিয়ে প্রথম জলাধার তৈরি করে একাধিক সেচকাল কেটে জলসেচ করা হয়। কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলা হয়। এবার চলে আসছি আমরা 4 দাগে। বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। আমাদেরকে 3 নাম্বার করে দুটো প্রশ্ন করতে হবে, 6 নাম্বার থাকবে। 4-এর 1 বলছে প্যানজিয়া কি? উত্তর হচ্ছে মহিষসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। মহিষসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় 300 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত, যাকে প্যানজিয়া বলে। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। বলছে অভিসারী ও অপসারী সীমানা 3টি পার্থক্য লেখো। তাহলে অভিসারী পাতসীমানা, অপসারী পাতসীমানা লিখবে। অভিসারী পাতসীমানা হচ্ছে পরস্পর অভিমুখী, আর অপসারী পাতসীমানা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। অভিসারী পাতসীমানা সমুদ্রতলের বিনাশ, আর অপসারী পাতসীমানা হচ্ছে গঠনমূলক। অভিসারী পাতসীমানায় সমুদ্রখাত সৃষ্টি হয়, অপসারী পাতসীমানায় সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়। চলে আসছি নেক্সট কোশ্চেনে। বলছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। তাহলে উত্তর হবে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হলো দিয়ে প্রথম পয়েন্ট তোমরা করবে পাতের চলনজনিত ভূমিকম্প। উত্তর হবে পৃথিবীর ভূত্বক কতগুলি ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত। এইরকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প। উত্তর হবে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়। থার্ড পয়েন্ট হচ্ছে ধস। উত্তর হবে ভূপৃষ্ঠের উপরিভাগে বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ধস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয়, তখন তার প্রভাবে ভূমিকম্প অনুভূত হয়। চলে আসছি নেক্সট কোশ্চেনে। 5-এর দাগে বলছে শিলাচক্র কি? আচ্ছা, এটা 5 নম্বর করে দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 10 নাম্বার। তাহলে শিলাচক্র কি? দেখো, আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এইসব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে ম্যাগমাতে পরিণত হয়। আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়, যা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। নেক্সট কোশ্চেন বলছে উৎপত্তি ও গঠন অনুসারে বিভিন্ন ধরনের আগ্নেয় শিলার উদাহরণ সহ বিবরণ দাও। তাহলে উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয় শিলা ও উদ্বেধী আগ্নেয় শিলা। এবার আসছি নিঃসারী আগ্নেয় শিলায়। ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা ভূ অভ্যন্তরের চাপে ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে তরল লাভা রূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। এই লাভা বাতাসের সংস্পর্শে ঠান্ডা ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। বৈশিষ্ট্য হচ্ছে এই শিলার দানাগুলো খুব সূক্ষ্ম ও মিহি হয়। উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, অবসিডিয়ান প্রভৃতি। নেক্সট আসছে উদ্বেধী আগ্নেয় শিলা। অনেক সময় ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভিতরেই দীর্ঘকাল ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়। এই ধরনের শিলাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে। বৈশিষ্ট্য, এই শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়। উদাহরণ হচ্ছে গ্রানাইট, ডোলেরাইট। উদ্বেধী শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা পাতলিক শিলা ও উপপাতলিক শিলা। এবার আসছি উপপাতলিক শিলায়। ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে ম্যাগমা যখন ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে শিলার সৃষ্টি করে, তখন তাকে উপপাতলিক শিলা বলে, যেমন ডোলেরাইট।
পাতলিক শিলা বলছে ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অবস্থিত ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে পাতলিক শিলা বলে, যেমন গ্রানাইট। তাহলে আজকে আমরা খুব সুন্দর একটা সাজেশন আলোচনা করে ফেললাম এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিও। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।